হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প, অচেনা বন্ধুর মুখ। নিউ ইয়র্কের ব্রডওয়ে পাড়ায় একটা নাচ গানের থিয়েটার দেখে বেরোতে বেরোতে অনেক রাত হয়ে গেল, প্রায় 11:15। ব্রডওয়ে পাড়ায় তখন অবশ্য অনেক লোকজন, চতুর্দিকে আলোয় ঝলমল করছে। ট্যাক্সি তো আছেই, বাস চলছে, অনেক রেস্তোরাঁও খোলা, কিন্তু আমায় ফিরতে হবে অনেক দূরে। আমার সঙ্গের বন্ধুটি থাকে 82 নম্বর রাস্তায়, আর আমি যাব সম্পূর্ণ উল্টো দিকে, পাইনউড নামে একটা ছোট্ট জায়গায়। বন্ধুটি বললে, তুমি আর এত রাতে ফিরে কি করবে, আমার ওখানেই থেকে যাও। আমি রাজি হলুম না। যাদের বাড়িতে উঠেছি তারা চিন্তা করবেন, ফোন করে দেওয়া যায় অবশ্য, কিন্তু ও বাড়িতে একটা মেয়ে বেশ অসুস্থ, এত রাতে ফোন বাজলে তার অসুবিধে হবে। আমাকে একটা সদর দরজার চাবি দিয়ে দিয়েছে, আমি টুক করে ঢুকে পড়তে পারবো। আমাদের মেট্রো ট্রেনকে আমেরিকায় বলে সাবওয়ে। অনেক লাইনেই রাত 2টো পর্যন্ত ট্রেন চলে। পাইনউডের শেষ ট্রেন রাত 12টা 20-তে। কোনোই অসুবিধে নেই। বন্ধুটির কাছ থেকে বিদায় নিয়ে আমি নেমে গেলুম মাটির নিচে। রিটার্ন টিকিট আমার কাটাই আছে। বন্ধুটি আমাকে ম্যাগিং সম্পর্কে ভয় দেখিয়েছিল। খবরের কাগজেও সেরকম অনেক ঘটনা পড়েছি। একটু বেশি রাত হলে নিরালা রেল স্টেশনে গুন্ডা ছিনতাইবাজরা হামলা করে, টাকা পয়সা কেড়ে নেয়, কখনো কখনো খুনও করে। কিন্তু খবরের কাগজে যেসব ঘটনার কথা বেরোয় তা আমার জীবনে ঘটবে এ আমি বিশ্বাসই করি না। তাছাড়া আমার কাছ থেকে ছিনতাই করার মতো কিছুই নেই। আমি আংটি পরি না, ঘড়ি পরি না, পকেটে রয়েছে একটা সস্তার ডট পেন আর সামান্য $2-3। ট্রেনে যাত্রীর সংখ্যা খুবই কম, আমাদের কামরায় 10-12 জন মাত্র হবে। প্রায় সকলেই ঘুমোচ্ছে। এই দেশের ট্রেনের কামরায় অনেকেই খবরের কাগজ ফেলে যায়। সেই একটা কাগজ তুলে পড়তে লাগলুম। নিউ ইয়র্ক শহর ছাড়লেই মাটির তলায় ট্রেন উঠে যায় ওপরে। ঠান্ডার জন্য জানলার ডবল পাল্লা বন্ধ, বাইরে কিছুই দেখা যায় না, এমনকি স্টেশনের নামও পড়া যায় না। সেই জন্যই কোনো স্টেশনে থামবার একটু আগে গার্ড সাহেব বা অন্য কেউ স্টেশনের নামটা বলে দেয়। আমি সতর্ক হয়েই ছিলুম। পাইনউড নামটা শুনেই উঠে পড়লুম। আমি ছাড়া এই স্টেশনে আর কেউ নামল না। পাইনউড স্টেশনটা আমাদের দেশের যে কোনো ছোটোখাটো রেল স্টেশনেরই মতন। একটা ওভারব্রিজ আছে। সেই ওভারব্রিজ পেরিয়ে উল্টো দিকে যেতেই হঠাৎ যেন অন্ধকারের মধ্যে মাটি ফুঁড়ে 3-4টে ছেলে এসে ঘিরে ধরল আমাকে। তাহলে কি আমি সত্যি সত্যি গুন্ডাদের পাল্লায় পড়লুম? এত ছোট স্টেশনেও মাগিং হয়? তাহা, এই বেচারিরা গুন্ডারা খুব নিরাশ হবে আজ। ছেলেগুলো খুব নেশা করে আছে। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই তারা আমার কোট প্যান্টের পকেট থাবড়ে থাবড়ে দেখতে লাগলো। আমি টাকা পয়সা সবসময় আমার বুক পকেটে রাখি, এমনকি খুচরো পয়সাও। মানি ব্যাগ ট্যাগ কিছু ব্যবহার করার অভ্যেসই নেই। নিজেই বুক পকেট থেকে 3টে $1 নোট আর 2টো কোয়ার্টার অর্থাৎ সিকি বার করে দিতে গেলুম একজনের হাতে। সে হিংস্র গলায় জিজ্ঞেস করলো, এই তোর পার্সটা কোথায়? আমি হেসে বললুম, নেই। আর একজন বলল, এই শোর, তুই এত কম পয়সা নিয়ে বেরিয়েছিস কেন? আমি বললুম, বারে, টাকা পয়সা না থাকাটাও কি আমার দোষ? ইচ্ছে করলেই কি সবাই বড়লোক হতে পারে?
কিন্তু এই ছেলেগুলোর এখন ঠাট্টাই আর কি বোঝার মতো মেজাজ নেই। এত রাত্রে তারা একটি মাত্র খদ্দের পেয়েছে এবং তার কাছে টাকা পয়সা কিছু না পেয়ে এরা খুবই রেগে উঠেছে। একজন ধাঁ করে একটা ঘুষি মারল আমার তলপেটে, আর একজন একটা ছুরি বার করলো। শুনেছি এমনি এমনি মানুষ খুন করেই নাকি এরা আনন্দ পায়। হঠাৎ জলদ গম্ভীর স্বরে কে যেন বলে উঠল, হ্যাঁ ইউ। চমকে পেছনে তাকিয়ে দেখি ওভারব্রিজের কয়েকটা সিঁড়ি উপরে দাঁড়িয়ে আছে একজন অত্যন্ত লম্বা চওড়া মানুষ। ওভারব্রিজের তলাটা অন্ধকার হলেও উপরে একটা আলো জ্বলছে। তাতে দেখা গেল লোকটাকে। একজন কালো জাতের পুলিশ, পুরো দস্তুর পোশাক পরা, কোমরে দুদিকে দুটো রিভলভার। আমেরিকান পুলিশদের প্রত্যেকের চেহারাই খুব সুন্দর হয়। এ যেন আরও সুন্দর, ঠিক যেন সিনেমার মতন দৃশ্যটা। আমি গুন্ডাদের পাল্লায় পড়ে মার খেয়ে মরে যেতে বসেছিলাম। এমন সময় সুপারম্যানের আবির্ভাব। পুলিশের ছদ্মবেশেই সুপারম্যান, তার দুটো হাত দুই রিভলভারের বাটে। এই সব ছোটোখাটো গুন্ডারা পুলিশকে জমের মতো ভয় পায়। এই 3-4টি ছেলে প্রায় চোখের নিমেষে দৌড়ে লাফিয়ে পড়ল রেল লাইনে, তারপর অদৃশ্য হয়ে গেল। পুলিশটি আমাকে জিজ্ঞেস করল, ইউ অল রাইট? আমি পুলিশটির মুখ ভালো করে দেখলুম। বয়স হবে 30-35। ইংরেজিতে যাকে বেবি ফেস বলে, মুখটা অনেকটা সেই রকম, গোলগাল, ফুলো ফুলো, ঠোঁটে হাসি মাখানো। আমি বললুম, হ্যাঁ আমি ঠিক আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুলিশটি এবার উল্টো দিকে ফিরে আবার উল্টো দিকে চলে গেল। কাঠের ব্রিজে আমি তার ভারী জুতোর শব্দ শুনতে পেলাম। শুধু মনে একটা খটকা লাগলো, পুলিশটি গুন্ডাগুলোকে ধরবার চেষ্টা করলো না কেন? বোধ হয় এইসব চুনোপুটি গুন্ডাদের ওরা ধরে না, ভয় দেখিয়ে ছেড়ে দেয়। আমেরিকাতে এত সব বড় বড় গুন্ডা আর ডাকাত আছে যে ওদের ধরলেই সব জেলখানা ভর্তি হয়ে যাবে। এই ঘটনাটা অন্যদের চোখে খুবই সামান্য, কিন্তু আমার সারা জীবন মনে রাখার মতন। পুলিশটি হঠাৎ এসে না পড়লে ওরা বোধহয় আমার পেটটাই ফাঁসিয়ে দিত। আমার এই জীবনদাতা বন্ধুর মুখখানাও কোনো দিন ভুলবার নয়। দ্বিতীয় ঘটনাটা সম্পূর্ণ অন্যরকম। সেবার আমরা কয়েকজন বন্ধু মিলে একটা গাড়ি নিয়ে ফরাসি দেশে ঘুরতে বেরিয়েছিলাম। গাড়ির মালিক অসীম থাকে প্যারিসেই। লন্ডন থেকে এসেছে ভাস্কর আর মৃণাল, আর ভারতবর্ষ থেকে আমি। চমৎকার আবহাওয়া, ফ্রান্সের রাস্তায় চোর ডাকাতেরও ভয় তেমন নেই। আমরা কোনো নির্দিষ্ট রাস্তায় যাচ্ছি না, ইচ্ছে মতো ঘুরছি। কোনো এক সময়ে দক্ষিণ ফ্রান্সের সমুদ্র তীরে পৌঁছানোর কথা। একদিন বিকেলবেলা আমরা পৌঁছলুম বারজেরাক নামে একটা ছোট্ট শহরে। ফরাসি দেশের এই সব ছোট্ট ছোট্ট শহরগুলো এমন চমৎকার সাজানো সুন্দর যে মনে হয় রূপকথার দেশ। এই শহরটির নাম দেখেও আমাদের চমক লাগলো। অনেক দিন আগে সিরানো দা বারজেরাক নামে একটা বই পড়েছিলাম, একটা নাক লম্বা লোকের কাহিনী। পরে সেটা সিনেমাতেও দেখেছি। এই তাহলে সেই নাক লম্বা সিরানোর শহর। কোন বাড়িতে সে থাকতো? দুঃখের বিষয়, এখানেই আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল। তাতে এমন কিছু বিপদ বা ক্ষতির সম্ভাবনা নেই। এদেশের রাস্তাঘাটে গাড়ি ফেলে রাখলেও কেউ হেডলাইট বা ওয়াইপার খুলে নেবে না। রাত্রির বেলা রাস্তার ধারে ধারেই প্রচুর গাড়ি পড়ে থাকে। আমরা গাড়িটা এক পাশে ঠেলে সরিয়ে কোনো একটা হোটেলে থেকে যেতে পারি, কিন্তু মুশকিল হচ্ছে অসীম গাড়ির ব্যাপারে দারুণ খুঁতখুঁতে। গাড়িটার স্টার্ট কেন বন্ধ হয়ে গেল তা না জানতে পারলে তার সারা রাত ঘুম হবে না। সে বারবার বলতে লাগলো, এরকম তো হবার কথা নয়,
আসবার আগেই সব চেক করে এসেছি, তবু এরকম কেন হলো? রোববার দিন ফরাসি দেশে মিস্ত্রি ডাক্তার খুঁজে পাওয়া খুব শক্ত। সবাই বেড়াতে চলে যায়। আমি ছাড়া বাকি তিনজনই ভালো গাড়ি চালাতে জানে। তিনজনেই এটা সেটা নেড়ে দেখলো, কিছুই বুঝতে পারল না। এমনিতে মনে হয় সবই ঠিকঠাক আছে, অথচ গাড়ি চলছে না। প্রথমে আমরা গেলাম একটি পেট্রোল পাম্পে। সেখানকার মেকানিক রবিবার আসে না। তারা বলল আর একটা পেট্রোল পাম্পে খোঁজ করে দেখতে। সেখানেও মেকানিক নেই। এইটুকু ছোট্ট শহরেও 3টে পেট্রোল পাম্প, তার কোনোটাতেই আজ মিস্ত্রি পাওয়ার সম্ভাবনা নেই। এর মধ্যে আর একটা বিপদেরও আভাস পাওয়া গেল। এই শহরে হোটেল মাত্র 7-8টা, সবই কাছাকাছি, কিন্তু কোনোটাতেই ঘর খালি নেই। পরের শহরটা মাত্র 10 মাইল দূরে। সেখানে অনেক হোটেল আছে। যারা গাড়ি নিয়ে বেড়াতে বেরোয় তারা এক শহরের হোটেলের জায়গা না পেলে অন্য শহরে চলে যায়। তো আমরা যাব কি করে? সন্ধে হওয়া মাত্র দারুণ ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে। অসীম গাড়ির বনেট খুলে তখনও চেষ্টা করে যাচ্ছে। আমরা দাঁড়িয়ে শীতে কাঁপছি। এদেশে দিনের বেলা রোদ উঠে গরম পড়লেও সন্ধ্যের পর হঠাৎ খুব শীত পড়ে যেত। নাকের ডগা ও আঙুলের ডগা যেন শীতে ভোঁতা হয়ে যাচ্ছে। এর মধ্যে নামলো ঝিরঝিরে বৃষ্টি। হঠাৎ ডান পাশের গলি থেকে একজন লোক বেরিয়ে এলো, বেশ লম্বা চওড়া। তার পোশাকে তেল কালির দাগ। দেখলে মিস্ত্রি বলে মনে হয়, কিন্তু আমাদের মনে হলো দেবদূত। সে এসে অসীমকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অসীম তাকে ব্যাপারটা বোঝাতেই সে খানিকটা শুনে বলল, বুঝেছি বুঝেছি। তারপর সে বনেটের নিচে মাথা ঢুকিয়ে দিল। লোকটা আলজেরিয়ান কিংবা ইটালিয়ান, খাঁটি ফ্রেঞ্চ নয়, উচ্চারণ শুনে বোঝা যায়। স্বাস্থ্যটিও বেশ ভালো। 2-4টে কলকবজা দেখে শুনে সে বলল, হ্যাঁ ঠিক হয়ে যাবে মনে হচ্ছে, ঘন্টা দেড়েক সময় নেবে, আর তোমাদের 1500 ফ্রাঙ্ক লাগবে। খরচের কথা শুনে আমরা চমকে উঠলুম। 1500 ফ্রাঙ্ক মানে প্রায় 3000 টাকা। মাত্র 1.5 ঘন্টার জন্য এত টাকা দিতে হবে? আমরা মুখ চাওয়াচাই করলুম। উপায়ও বা কি? এদেশের মিস্ত্রিরা কি বাজে কথা বলবে? আর যদি বাড়িয়ে বলেও থাকে, তাহলেও দিতেই তো হবে। এর বদলে অন্য মিস্ত্রি পাওয়ার আশা আজ রাত্রে তো নেই। কালকে পাওয়া গেলেও সে যে এর চেয়ে কম টাকা নেবে, তার কি কোনো মানে আছে? অসীম বলল, ঠিক আছে, আপনি কাজ শুরু করে দিন। লোকটি একটা সিগারেট ধরবার জন্য মাথাটা বের করলো। আমার দিকে তাকিয়ে সে যেন একটু অবাক হলো, যেন সে আমাকে চেনে। আমিও অবাক হলুম। লোকটার মুখখানা আমার চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি মনে পড়ছে না। লোকটি এবারে মুচকি হেসে বলল, তোমাদের সঙ্গে ঠাট্টা করছিলাম, তোমাদের 1 পয়সাও লাগবে না। এই গাড়ির তো কিছুই হয়নি, শুধু কার্বুরেটরে একটু ময়লা জমেছিল, আমি পরিষ্কার করে দিচ্ছি। স্টার্ট দিয়ে দেখো তো গাড়ি চলে কি না। অসীম ভেতরে ঢুকে স্টার্ট দিতেই ইঞ্জিনটি বেশ স্বাস্থ্যবান প্রাণীর মতো ছিকছিক শব্দ করে উঠল। তারপর অসীম সেই লোকটিকে প্রচুর ধন্যবাদ জানালো তো বটেই, কিছু টাকা দেবার জন্য ঝুলোঝুলি করল, কিন্তু সে কিছুতেই নিল না। আমাদের সঙ্গে হ্যান্ডশেক করে চলে গেল। অসীম বলল, এদেশের মিস্ত্রি অথচ টাকা নিতে চায় না, এই যে বড় আশ্চর্য কথা। তখনই আমার মনে পড়ে গেল, এই লোকটিকে দেখতে সেই পাইনুডের রেল স্টেশনের পুলিশটির মতন, কিন্তু সে ছিল কালো এ ফর্সা। একই রকম বয়স, একই চেহারা, মুখও অবিকল একরকম, সেই বেবি ফেস। অথচ এরা একই লোক হতেই পারে না। আমি বন্ধুদের সেই মিলটার কথা বলতেই দুজনে হেসে উড়িয়ে দিল।
একজন বলল, উপকারী মানুষের মুখ বোধ হয় একই রকম হয়। তারপর সারা রাস্তা আমাদের গাড়ি আর একটুও গণ্ডগোল করল না। এর পরের ঘটনাটাই সত্যিকারের বিস্ময়ের। এই ঘটনাটা এদেশের, মাত্র 2 মাস আগের। আমার বন্ধু জয়ন্তের সঙ্গে আমি যাচ্ছিলাম বাঁকুড়ায়। জয়ন্ত সেন খুব বড় ডাক্তার, আর কয়েক মাসের মধ্যে তাকে বাঁকুড়া মেডিকেল কলেজে যেতে হচ্ছিল কয়েকটা ক্লাস নেওয়ার জন্য। গাড়ি নিয়ে কলকাতা থেকেই সোজা বাঁকুড়ায় চলে যায়। 2 দিন পরে সেই গাড়িতেই ফিরে আসে জয়ন্ত। এবার আমি ওর সঙ্গী হলাম। গাড়িতে যাব, আবার ফিরেও আসবো। মাঝখানে 2 দিন ওই দিকটা বেড়ানো যাবে। কলকাতা থেকে বেরোতে বেরোতেই আমাদের দেরি হয়ে গেল। মাঝখানে বেশ রাস্তা খারাপ, বড় বড় গর্ত। সুতরাং আমরা যে সন্ধ্যের আগে পৌঁছবো ভেবেছিলাম, তা আর হলো না। বিষ্ণুপুরে পর খানিকটা বেশ ঘন জঙ্গলের পথ। ওই পথে খুব ডাকাতের ভয়। ডাকাতরা প্রায়ই গাড়ি থামিয়ে লুটপাট করে। কখনো লরি কিংবা বাসও ওই রাস্তায় সন্ধ্যের পর যেতে চায় না। বিষ্ণুপুর পৌঁছতেই আমাদের 7:30 বেজে গেল। জয়ন্ত ভুরু কুঁচকে বলল, তাহলে কি আর বাঁকুড়ায় যাবে না? বিষ্ণুপুর টুরিস্ট লজেই কি থেকে যাব আজকের রাতটা? আমি যদিও জীবনে অনেকবারই বিপদে পড়েছি, তবু প্রত্যেকবারই মনে হয় আমাদের কিছু হবে না। জয়ন্তকে বললুম, চলো, চলেই যাব। জয়ন্ত বলল, তুমি যদি ভয় না পাও আমার আপত্তি নেই, খুব জোরে চালিয়ে চলে যাব। তাই হলো। অন্ধকার খুটখুটে রাস্তা, আর কোনো গাড়ি চলছে না, শুধু আমাদের গাড়ির হেডলাইট অন্ধকারে খানিকটা ফুটো করে এগোচ্ছে। জয়ন্তর পাশে বসে আমি একাগ্রভাবে তাকিয়ে বসে আছি সামনের দিকে। হঠাৎ রাস্তার উপরে দেখা গেল একটা মনুষ্য মূর্তি, 2 হাত তুলে ঠিক মাঝখানটায় দাঁড়িয়েছে, গাড়িটা থামাতে বলছে। বুকটা একবার হঠাৎ কেঁপে উঠল আমার। লোকটা যেভাবে দাঁড়িয়েছে, একে পাশ কাটিয়ে যাবার কোনো উপায় নেই। জয়ন্ত বলল, এরা এইভাবে গাড়ি থামায়, জঙ্গলের মধ্যে ওর দলবল লুকিয়ে আছে, আমরা দাঁড়ালেই আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। আমি জিজ্ঞেস করলুম, কিন্তু লোকটা না শুনলে তুমি যাবে কি করে? জয়ন্ত বলল, আমি স্পিড কমাবো না, আমি ওদের বুঝিয়ে দিতে চাই যে সরে না গেলে সত্যি সত্যি চাপা দিতে যাব। লোকটা কিন্তু সরল না, 2 হাত নেড়ে নেড়ে কি যেন বলতে চাইছে সে। প্রতি মুহূর্তে কাছে এসে যাচ্ছে লোকটা। কি হবে কি হবে ঠিপ ঠিপ করছে আমার বুক। গাড়ি থামলেও বিপদ, আবার চোখের সামনে একটা লোককে মরতে দেখব। লোকটার মুখ এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। খালি গা, বলিষ্ঠ চেহারা, বেশ লম্বা, মনে হচ্ছে সাঁওতাল। একেবারে কাছে আসার পর বুঝতে পারলুম লোকটার হাতে একটা টাঙ্গিও রয়েছে। এ তাহলে নির্ঘাত ডাকাত। তবে ওর আর বাঁচার আশা নেই, এইবার গাড়ির তলায় যাবে। কিন্তু জয়ন্ত গাড়ি দারুণ চালায়। এত স্পিডে গাড়িও সে সাংঘাতিক ঝুঁকি নিয়ে নামিয়ে দিল রাস্তার পাশে, তারপর কাটিয়ে বেরিয়ে গেল। আমি চিৎকার করে বলে উঠলুম, জয়ন্ত, গাড়ি থামাও, গাড়ি থামাও। জয়ন্ত অবাক হয়ে বললে, কেন? আমি লোকটাকে মারিনি, ওর গায়ে ছোঁয়াও লাগেনি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমি তবুও স্টিয়ারিংয়ের ওপর জয়ন্তর হাতটা চেপে ধরে বললুম, গাড়ি থামাও প্লিজ, এই লোকটাকে আমি চিনি। জয়ন্ত আরও অবাক হয়ে বলল, ওই লোকটাকে তুমি চেনো? হ্যাঁ, ও ডাকাত হতে পারে না। জয়ন্ত ঘ্যাঁচ করে ব্রেক কষল। সঙ্গে সঙ্গে পেছন থেকে সেই লোকটা আর্ত গলায় বাবু বাবু বলে ডাকতে ডাকতে ছুটে এলো গাড়ির কাছে। লোকটিকে আমি মোটেই চিনি না, কিন্তু লোকটির মুখ দেখে শেষ মুহূর্তে আমি চিনতে পেরেছি। নিউ ইয়র্কের পাইন উড স্টেশনের সেই পুলিশটির মুখ, ফরাসি দেশে বার্জেরাক শহরে সেই মেকানিকটির মুখ,
আর এই সাঁওতালটির মুখ হুবহু এক। এই লোকটি এবারে আমাদের কোনো সাহায্য করতে আসেনি, নিজেই সাহায্য চাইতে এসেছে। সে কাঁদো কাঁদো গলায় বলল, জঙ্গলের মধ্যে তার বউকে খানিকটা আগে সাপে কামড়েছে, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা ব্যবস্থা হতে পারে, সেই জন্য সে এত বেপরোয়াভাবে আমাদের গাড়ি থামাতে চেয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে লোকটাকে আর তার বউকে তুলে নিলাম গাড়িতে। বউটিকে সাপে কামড়েছে বাঁ পায়ে। জয়ন্ত দুটো শক্ত করে বাঁধন দিল সেই পায়ে, কি একটা ওষুধও খাইয়ে দিল। তারপর গাড়িটা সোজা নিয়ে যাওয়া হলো বাঁকুড়া সরকারি হাসপাতালে। জয়ন্তর মতো ডাক্তার সঙ্গে থাকায় বউটির চিকিৎসা শুরু হয়ে গেল তক্ষুনি। শোনা গেল যে একটা কাল কেউটে সাপ কামড়েছে বউটিকে, ঢেলে দিয়েছে অনেকখানি বিষ। আর কিছুক্ষণ দেরি করে আনলেও একে আর বাঁচানোর কোনো আশাই ছিল না। বউটি বেঁচে গেল শেষ পর্যন্ত। পরদিন জয়ন্ত আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি ওই সাঁওতালটিকে চিনতে পারলে? তুমি অত জোর দিয়ে গাড়িটা থামাতে কেন বললে? ওই জঙ্গলের মধ্যে আর কোনো গাড়ি ওই সময় থামতো না। তুমি কি করে বুঝলে ওই লোকটি ডাকাত নয়, সত্যি সত্যিই বিপদে পড়েছে? আমরা ওই সময় তো রাস্তায় না এলে ওর বউটি নির্ঘাত মারা যেত। আমি বললাম, তোমার মতো একজন ডাক্তার এসে পড়েছিল বলেই বেঁচে গেল ওই সাঁওতাল বউটি। জয়ন্ত তবু কৌতূহলী চোখে চেয়ে থেকে বলল, কিন্তু ওই লোকটিকে দেখে গাড়ি থামাবার কথা তোমার মনে এলো কেন? আমি হেসে মুখটা নিচু করলাম। আসল কারণটা বললে কেউ কি বিশ্বাস করবে? আমার মনে পড়তে লাগলো সেই দুই উপকারী বন্ধুর মুখ।